हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য পাঠাচ্ছি তোমাদের দর্শন সাবজেক্টের দুটি চ্যাপ্টার থেকে এসএ কিউ, তোমাদের প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে। তোমরা জানো যে তোমাদের ফিলোজফি বিষয়টিতে দুটো ভাগ আছে, একটা হলো তোমাদের পাশ্চাত্য দর্শন এবং তারপর একটা হলো তোমাদের ভারতীয় দর্শন। তোমাদের পাশ্চাত্য দর্শন থেকে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে এসএ কিউ থাকে। প্রথম অধ্যায় থাকে 2টি নাম্বার, এখানে 2 লেখা আছে দেখো, দর্শনের স্বরূপ। এই চ্যাপ্টারটি থাকে 2টি নাম্বার এবং তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে দ্রব্য, এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 4টি নাম্বার থাকে। তাই আজকের আমি তোমাদের পাশ্চাত্য দর্শন থেকে টোটালি এই 2টি অধ্যায় থেকে একেবারে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা লাস্ট মিনিটও বলতে পারো, যদিও আমি আরেকবার সমস্ত অধ্যায়গুলো একত্রে দিয়ে দেবো, তবু এটা লাস্ট মিনিট বলতে পারো, অর্থাৎ একেবারে বাৎসরিক পরীক্ষার জন্য এই প্রশ্ন কটি দিচ্ছি, অল্প মাত্র কয়েকটি প্রশ্ন। এর থেকে তোমরা 6টি নাম্বার কালেক্ট করতে পারবে, 6-এ 6 পাবে। আশা করি 6টি প্রশ্ন তোমাদের কমন আসবে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। এরপরে আজকের আর হবে না, কালকের তোমরা যারা 12-এ পড়ছো, তোমাদের সংস্কৃত কিংবা তোমাদের ফিলোজফির বাকি কয়েকটা অধ্যায় আছে, বাকিটা এসএ কিউ দিয়ে দেবো, কিংবা সংস্কৃত বাকি এসএ কিউটা তোমাদের দিয়ে দেবো। তোমাদের 3টি এসএ কিউ এখনও বাকি আছে, অর্ধেক করে বাকি আছে, জিওগ্রাফির আছে এবং ফিলোজফির আছে এবং সংস্কৃতটা পুরো আছে। এরপরে অন্যান্য সাবজেক্টগুলো আমি তোমাদেরকে দেব এবং একত্রে সব সাজেশনগুলো একসঙ্গে আমি তোমাদের দেখিয়ে দেবো। সমস্ত সাবজেক্টের এলএ কিউ, সমস্ত সাবজেক্টের এসএ কিউ একসঙ্গে আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে এসো, প্রথম অধ্যায়ের 1-এর দাগের প্রশ্ন। ইংরাজি ফিলোজফি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ইংরাজি ফিলোজফি শব্দটি ফিলোস এবং সোফিয়া এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। ফিলোস শব্দটির অর্থ হলো অনুরাগ অর্থাৎ লাভ এবং সোফিয়া শব্দটির অর্থ হলো জ্ঞান। অতএব ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোজফি শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তারপরে দেখো 2-এর দাগের প্রশ্ন। জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় কি? জ্ঞান কি? জ্ঞানের উৎস কি? জ্ঞানের সীমা কতটুকু? জ্ঞান কি আদৌ সম্ভব? জ্ঞানের শর্ত কি? জ্ঞানের স্বরূপ কি? জ্ঞানের সত্যতা বলতে কি বোঝায়? প্রভৃতি প্রশ্ন জ্ঞান বিদ্যার প্রধান আলোচ্য বিষয়। তারপরে দেখো, এপিস্টেমোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? জ্ঞান বিদ্যার ইংরাজি প্রতিশব্দটি হল এপিস্টেমোলজি। 2টি গ্রিক শব্দ এপিস্টেমি অ্যান্ড লোগোস থেকে উদ্ভূত হয়েছে। এপিস্টেম কথাটির অর্থ হলো জ্ঞান এবং লোগোস শব্দটির অর্থ হলো বিজ্ঞান। সুতরাং এপিস্টেমোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান। 4 দাগের প্রশ্ন, মেটাফিজিক্স শব্দটির আক্ষরিক অর্থ কী? অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ অর্থ হলো মেটাফিজিক্স, যেটি একটি গ্রিক শব্দ মেটা ফিজিকা থেকে উদ্ভূত হয়েছে। মেটা শব্দটির অর্থ অতিক্রান্ত এবং ফিজিক্স শব্দটির অর্থ পরিদৃশ্যমান জগৎ। সুতরাং মেটাফিজিক্স শব্দটির আক্ষরিক অর্থ হলো পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ। 5-এর দাগের প্রশ্ন, অধিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? এই দৃশ্যমান জগতের অন্তরালে কোনো অতীন্দ্রিয় সত্তার স্বরূপ কি? প্রাণ ও মনের স্বরূপ কি? বিশ্ব জগতের সৃষ্টিকর্তা রূপে ঈশ্বরের কি কোনো অস্তিত্ব আছে? ঈশ্বরের প্রকৃত স্বরূপ কি? অর্থাৎ জগৎ, জীবন এবং ঈশ্বরের প্রকৃত স্বরূপ নির্ধারণের চেষ্টা করে এই অধিবিদ্যা। এথিক্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী? এথিক্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো নীতিবিদ্যা হলো মানুষের চরিত্র বা আচার আচরণ সম্পর্কিত বিজ্ঞান, যা মানব জীবনের আদর্শ নিয়ে আলোচনা করে। অর্থাৎ নীতিবিদ্যা হলো এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। দর্শনে 2টি শাখার নাম লেখো যাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। দর্শনের জ্ঞান ও বিজ্ঞানের জ্ঞানের মধ্যে পার্থক্য কী? দার্শনিক জ্ঞানের সঙ্গে সাধারণ জ্ঞান এবং বৈজ্ঞানিক জ্ঞানের পার্থক্য আছে। সাধারণ জ্ঞান অসংবদ্ধ, বৈজ্ঞানিক জ্ঞান আংশিকভাবে সুসংবদ্ধ এবং দার্শনিক জ্ঞান সম্পূর্ণরূপে সুসংবদ্ধ জ্ঞান।
এটা গেল তোমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে তোমাদের মাত্র 8টি প্রশ্ন আমি দিয়েছি। 8টির মধ্যে থেকে 2টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। অবশ্যই এর থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পাবে। এরপরে চলে এসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় নাম হলো দ্রব্য, এবং পাশে দেখতে পাচ্ছ 4টি নাম্বার, অর্থাৎ 4টি প্রশ্ন এর থেকে পড়ে। যদিও এই প্রশ্নের উত্তরগুলো তুলনামূলক একটু বড়, 1 নম্বর মান অপেক্ষা একটু বড়। দেখো, সাবস্ট্যান্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? সাবস্ট্যান্স শব্দটি ল্যাটিন শব্দ সাবস্টেন্সিয়া শব্দ থেকে উদ্ভূত হয়েছে। সাবস্ট্যান্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? সাবস্ট্যান্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো নিম্নে দণ্ডায়মান, অর্থাৎ যা কোনো কিছুর নিচে বা অন্তরালে থাকে তাই হলো দ্রব্য। এই অর্থে গুণ বা কর্মকে যা ধারণ করে কিংবা যা গুণ ও কর্মের আশ্রয় হয় তাকেই দ্রব্য বলে। অ্যারিস্টটল দ্রব্য শব্দটি কয়টি অর্থে ব্যবহার করেছেন? অ্যারিস্টটল দ্রব্য শব্দটিকে একাধিক অর্থে প্রকাশ করেছেন। তিনি বলেন, যা স্বনির্ভর তাই হলো দ্রব্য। ব্যক্তি বা প্রতিটি মূর্ত বস্তুই হলো দ্রব্য। দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা। দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় ইত্যাদি। অ্যারিস্টটল কয় প্রকার দ্রব্যের কথা বলেছেন এবং কী কী? অ্যারিস্টটল 3 প্রকার দ্রব্যের কথা বলেছেন। ইন্দ্রিয় গ্রাহ্য ও অনিত্য দ্রব্য, যেমন উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। ইন্দ্রিয় গ্রাহ্য ও নিত্য দ্রব্য, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা ইত্যাদি। অতীন্দ্রিয়, 3-এর দাগের হলো বা গয়ের দাগের হলো অতীন্দ্রিয় ও নিত্য দ্রব্য, যেমন ঈশ্বর, আত্মা প্রভৃতি। 5-এর দাগের প্রশ্ন, যা নিজ নিজ অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই দ্রব্য। কে বলেছেন? স্পিনোজা উপরোক্ত কথাটি বলেছেন। তিনি ছিলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক। দেকার্তের দেওয়া দ্রব্যের সংজ্ঞাকে সংশোধন করে তিনি এই মত প্রকাশ করেছেন। 6 দাগের প্রশ্ন, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ? বুদ্ধিবাদী জার্মান দার্শনিক লাইবনিজ এই মত পোষণ করেন বা তিনি এই মত প্রকাশ করেন। লাইবনিজ দ্রব্যের কিরূপ সংজ্ঞা দিয়েছেন? না, লাইবনিজের মতে স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয় আধ্যাত্মিক একক। অবিভাজ্য স্বয়ংক্রিয় আধ্যাত্মিক একক, এখানে দুবার অবিভাজ্য হয়ে গেছে। দ্রব্য এক নয়, বহু। তিনি বহু দ্রব্যকে মনাড বলেছেন। মনাড গবাক্ষহীন, ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ মনাড, যিনি অন্য দ্রব্যগুলিকে সৃষ্টি করেছেন। লাইবনিজ মনাড বলতে কি বুঝিয়েছেন? লাইবনিজ মনে করেন যে নিরংশ দ্রব্য থেকে জগতের চেতন অচেতন যাবতীয় বস্তুর উদ্ভব হয়েছে। তা জড়াত্মক পরমাণু নয়, তা অন্য এক জাতির পরমাণু। লাইবনিজ এই পরমাণুকে মনাড বলেছেন। মনাড অর্থে চেতন পরমাণু বা চিৎ পরমাণু বা চিদনু বোঝায়। লকের মতে দ্রব্য কি? লক বা, এটা বা বলে ধরে নিতে পারে প্রশ্নটি, বা লক কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন ও কী কী? দ্রব্য সম্পর্কে লকের মত হলো, দ্রব্য হলো গুণের অজ্ঞাত অজ্ঞেয় আধার। আসল মত হলো এইটা, দ্রব্য হলো গুণের অজ্ঞাত অজ্ঞেয় আধার। বিতে বলছে দ্রব্য কি তা আমি জানি না। লকের মতে দ্রব্য 3টি, জড়, আত্মা বা মন এবং ঈশ্বর। জড়, আত্মা বা মন এবং ঈশ্বর। 10-এর দাগের প্রশ্ন, স্পিনোজা প্রদত্ত দ্রব্যের সমীকরণটি উল্লেখ করো। স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য। তিনি বলেন দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি। তিনি বলেন সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন, জড়দ্রব্য হলো ইন্দ্রিয় গ্রাহ্য গুণ সমষ্টি বা সংবেদনের সমষ্টি, এটি কার মত? জড়দ্রব্য হলো ইন্দ্রিয় গ্রাহ্য গুণ সমষ্টি বা সংবেদনের সমষ্টি। এই মত প্রকাশ করেন আইরিশ দার্শনিক জর্জ বার্কলে। আইরিশ দার্শনিক জর্জ বার্কলে। 12 দাগের প্রশ্ন, কোন দার্শনিকের মতে গুণ ও গুচ্ছই হলো দ্রব্য? গুণ গুচ্ছই হলো দ্রব্য, এটি যুক্তিনিষ্ঠ অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউমের মত। এটি যুক্তিনিষ্ঠ অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম এই মত প্রকাশ করেন। হ্যাঁ, 13 দাগের প্রশ্ন, কোন দার্শনিক দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক? দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার নেক্সট ভিডিও আমি তোমাদের ভারতীয় দর্শন থেকে একেবারে 4টি অধ্যায় আছে, ছোট ছোট 4টি অধ্যায়, 4টি অধ্যায় থেকে তোমাদের এসএকিউ শেষ করে দেবো কাল পরশুর মধ্যে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।